আমরা চাই যে ভালোভাবে কাজকাম চলুক, আমরা কাজকাম করে খায় বেড়ে বাইসে থাকি। এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের পাওনা বুঝে পায়নি। অপর্যাপ্ত মজুরির ফাঁদে আটকে শ্রমিকের জীবন, গৃহস্থালী থেকে কৃষি শিল্প সব খাতেই বঞ্চনা। মহান মে দিবসে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি, বৈষম্য দূর করার দাবি। চলতি বছরই খুলছে বন্ধ থাকা 6টি পাটকল, বললেন রাষ্ট্রপতি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির। নয়াপল্টনের সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভোরের এক পলসা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক, চলাচলে নগরবাসীর দুর্ভোগ। হাওরে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার ব্যস্ততা, মিলছে না শ্রমিক। মালয়েশিয়াগামীদের 8,000 কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। রিক্রুটিং এজেন্সির মালিকদের সম্পদের খোঁজে দুদক। তালিকায় সাবেক অর্থমন্ত্রী কামাল, নিজাম হাজারি। এবং যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা, অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন হাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করছে বিভিন্ন সংগঠন। এতে অংশ নেন শ্রমজীবী মানুষ। শ্রমিকদের অধিকার আদায়ে নানা স্লোগান দেন তারা। এছাড়া সাভার, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠন। ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধার পরিবর্তন আনার দাবি শ্রমিকদের। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের আজকের দিনটি আমরা উদযাপন করছি। কৃষি শ্রমিক সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত, তারা ন্যায্য মূল্য পায় না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। এই মুহূর্তে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার শিমুল হাসান এবং চট্টগ্রামে আছেন শফিকুর আলম। সরাসরি যাচ্ছি আসিফের কাছে। আজ মহান শ্রমিক দিবস আর মহান শ্রমিক উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবের সামনে শ্রমিক নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন দলে দলে। তারা র্যালি করছেন এবং তারা বলছেন যে তাদের শ্রমঘণ্টা যাতে করে 8 ঘন্টার বেশি কোনোভাবেই না হয় সেই দিকটা খেয়াল রাখতে, এবং তার সাথে সাথে তারা বলছেন যে 8 ঘন্টার বেশি যদি অতিরিক্ত শ্রম ঘন্টা করা হয় তাহলে তার জন্য যাতে করে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় সেই দাবি নিয়েও তারা এসেছেন। এবং যেসব গার্মেন্টস কর্মচারী রয়েছেন তারা বলছেন যে জাতীয় মজুরি কমিশন গঠন করার কথা এবং 6 মাসের মাতৃত্বকালীন যেই ছুটির আইন সেটা জোরদার করার জন্য তারা গার্মেন্টস কর্মচারীরা বলছেন। বলছে সকাল থেকে আমরা বিভিন্ন সংগঠনের নেতা সবারই যে মূল বিষয়টা নিয়ে কথা বলছেন, সবাই মূল বিষয়টা নিয়ে কথা বলছেন, সেটা হচ্ছে যে 8 ঘন্টার বেশি কোনোভাবেই যাতে কর্মঘণ্টা বলছেন নিজেদের দাবি দাওয়া নিয়ে। সবারই যেই মূল বিষয়টা নিয়ে কথা বলছেন, সবাই মূল বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে যে 8 ঘন্টার বেশি কোনোভাবেই যাতে কর্মঘণ্টা না হয়, 8 ঘন্টাই যাতে করে সকলের কর্মঘণ্টা থাকে এবং যদি অতিরিক্ত কর্মঘণ্টা হয় তার জন্য যাতে করে অতিরিক্তই পারিশ্রমিক দেওয়া হয়, এমন বিষয়টাই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী শফিক। আজকের এই দিবসটি শ্রমিক দিবস, মে দিবস, শ্রমিকদের অধিকার আদায় দিবস, তাদের নিরাপত্তা দিবস, তাদের চাওয়া পাওয়া দিবস। প্রতি বছরই কিন্তু আজকের এই দিনে শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে। আমরা একজন দেখাচ্ছি যে শ্রমিকরা যেভাবে লাঞ্ছনা গঞ্জনার শিকার হয় সেই বিষয়টি কিন্তু একজন প্রতীকী একজন শ্রমিক তার হাতে শিকল বেঁধে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন এবং পেছনেও কিন্তু সেই বিষয়টি তিনি গলায় দড়ি বেঁধে সেই বিষয়টি আসলে তুলে দেওয়ার চেষ্টা করছে। তারা যে লাঞ্ছিত, নির্যাতিত সেটি। তো এটি চট্টগ্রাম হালকা মোটর চালক
চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই যে বিশাল সমাবেশ হচ্ছে, এখানে কিছুক্ষণ পর কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এবং ইতিমধ্যে বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা আসলে 1886 সালে যে আমেরিকার যে শিকাগো শহরের হে মার্কেটে যে শ্রমিকদের যে তারা যে প্রতিদিন কিন্তু 19 থেকে 18 থেকে 19 ঘন্টা চাকরি করতো, অর্থাৎ সেইটিকে 9 ঘন্টায় 8 ঘন্টায় আনার দাবিতে যে আন্দোলন শুরু করেছিলাম, মিছিল শুরু করেছিলাম, সেখানে তাদের উপর গুলি চালানো হয়েছিল। সেই গুলি চালানোর পর শ্রমিকরা কিন্তু বিশ্বব্যাপী আজকের এই দিবসটিকে পালন করে থাকে। তারই অংশ হিসাবে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিবসটি পালন হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার শাহাদাত হোসেন, এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এবং গাড়িতে করে শ্রমিকরা আসছেন, তাদের চাওয়া পাওয়া তুলে যাচ্ছেন, তাদের অধিকার তুলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের টাইগার পাস থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির যে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যে সমাবেশটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে 2:30টায় অনুষ্ঠিত হবে, সেই আয়োজনকে কেন্দ্র করে সার্বিকভাবে যে জনসভা স্থলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বলা চলে যে মোটামুটিভাবে পুরোপুরি সম্পূর্ণ হয়ে রয়েছে। এখানে মূল মঞ্চকে কেন্দ্র করে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলে যারা রয়েছেন, যেই শিল্পীরা রয়েছেন তারা ইতিমধ্যেই মঞ্চে উঠে গেছেন, এবং মূলত তাদের যে সঙ্গীত পরিবেশন, সেই পরিবেশনের মধ্য দিয়ে এই সমাবেশের যেই কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হয়ে যাবে। তবে আজ যেহেতু শুক্রবার জুমার দিন, জুমার নামাজ উপলক্ষে আজান পরবর্তী সময়ে একটি বিরতি থাকবে, নামাজ শেষ হওয়া পর্যন্ত সেই বিরতিটি চলমান থাকবে, এবং সেই বিরতি আগ পর্যন্ত যেই ব্যবস্থাটি রয়েছে এখন পর্যন্ত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যে শ্রমিক দিবসকে যেই স্মরণ করা এবং বিএনপির পক্ষ থেকে শ্রমিকদের জন্য যেই করণীয় বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে জানানোর পাশাপাশি শ্রমিকদের উদ্বুদ্ধ করার যেই আয়োজন, সেটি কিন্তু বলা চলে যে এই জায়গায় পরিপূর্ণভাবে সম্পন্ন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন সমন্বিতভাবে, সেই নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যই কিন্তু এখানে তারা মোতায়েন রয়েছেন। পাশাপাশি যেটি বলা যায় যে এই সরকার গঠনের পরে প্রথম যেই জনসভাটি বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হলো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, এই সমাবেশে সরকার গঠনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এখানে তিনি বক্তব্য দেবেন, এবং সেই বক্তব্য শোনার জন্য যেই শ্রমিকদের অর্থাৎ সমাজের পক্ষ থেকে যে আগ্রহ, সেটিকে বলা যায় যে লাখো মানুষের জমায়েত হবে এমনটাই প্রত্যাশা করছেন দলের পক্ষ থেকে। এই ছিল নয়াপল্টন থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন থেকে। বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করবে সরকার। আয়োজনে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ বক্তারা। বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। তারেক রহমান সাহেবও এরকম বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি নিয়েছেন। যদি সম্ভব হয়, আমি বিশ্বাস করি যে আল্লাহর মেহেরবানিতে এদেশের শ্রমজীবী কর্মজীবী মানুষ কল্যাণ হবে। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার
চিন্তা ভাবনা রয়েছে। কাল একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। এই মুহূর্তে সিলেটের চাঁদনীঘাট এলাকায় আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সিলেট সফরে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে আছে সিলেট জেলা স্টেডিয়ামে, যেখানে তিনি নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন। বিকেলে উদ্বোধন করার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সিলেট জেলা স্টেডিয়ামে পরিদর্শনে আসবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং এখানে যে স্পোর্টসে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু আমরা দেখছি দল বেঁধে আসলে যারা স্টেডিয়ামে আসছেন, এবং তারা তাদের যে আগামীকাল যে স্পোর্টসে অংশগ্রহণ করবেন সেই স্পোর্টসের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 10টায় নামবেন। তারপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। তারপর তিনি সিটি কর্পোরেশন গৃহীত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। তারপরে তিনি বাসিয়া নদীর পুনঃখনন উদ্বোধন করবেন, এবং বিকেলে তিনি এই জেলা স্টেডিয়াম নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন। তারপর বিকাল 5টার দিকে তিনি একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে, এবং 7টার ফ্লাইটে তিনি ঢাকা ফেরত যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যিনি জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তিনি এখানে এসেছেন এবং শেষ মুহূর্তের খোঁজখবর নিচ্ছেন, এবং যারা এখানে শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলছেন, শেষ মুহূর্তের প্রস্তুতির কথা বলছেন। সবকিছু মিলিয়ে পুরো নগরীতে আসলে সাজ রব এবং পুরো নগরীতেই আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে সম্পর্ক রাখা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি। এই মুহূর্তে সিলেটের যিনি জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তিনি এসেছেন সিলেট জেলা স্টেডিয়ামে। আমরা দেখছি তিনি পরিদর্শন করছেন। এর আগেও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ, দলীয় নেতৃবৃন্দ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন, খোঁজখবর নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আসবেন। এরপরে এখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন মন্ত্রী এখানে আসবেন পরিদর্শনের জন্য। তো আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসছেন। পুরো সিলেটে সাজ রব, শেষ মুহূর্তে প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। আমার কাছে সিলেট জেলা স্টেডিয়াম থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট জেলা স্টেডিয়াম থেকে। সময় সংবাদে আরো থাকছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিহার প্রাঙ্গণে সংঘদান, ধর্মীয় নানান আচার অনুষ্ঠান। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোর 5টার পর থেকে শুরু হয় বৃষ্টি। সকাল 7টা পর্যন্ত চলা বৃষ্টিতে মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জমে পানি। চলাচলের দুর্ভোগে পড়ে পথচারীরা। কোথাও ফুটপাত সহ সড়কও পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারী বর্ষণে রাত থেকেই ভারী বর্ষণ হচ্ছিল, সেই কারণে রাজধানীর আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং সেখানে ডুবে গেছে। বিশেষ করে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, কারওয়ান বাজারের যে বাজারটি রয়েছে সেই বাজারটি পানির নিচে তলিয়ে রয়েছে, যে কারণে কেনাকাটাতে ভোগান্তি দেখা যাচ্ছে। এবং রাজধানীর যে আশপাশের কারওয়ান বাজারের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে পানির কারণে মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে। বাজারগুলোতে বাজার করা যাচ্ছে না, এবং মানুষ স্বাভাবিক যে চলাচল, সেই চলাচলও ছুটির দিন আজকে, সেই ছুটির দিনে সেই স্বাভাবিক চলাচল করতে পারছে না, যে কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি চরমে রয়েছে। এছাড়াও যে রাজধানীর যে কারওয়ান বাজার, সেখানে সবজির বাজার বা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, যে পাশগুলো রয়েছে, সেগুলোতে ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় পানিগুলো নামতে পারছে না, যে কারণে মানুষের হাঁটু পানি পর্যন্ত পানি হচ্ছে, ময়লা কাদা, এবং পানিতে মানুষ বাজার করতে পারছে না। যে সাপ্তাহিক যে বাজার করার যে টার্গেট থাকে মানুষের, সেই টার্গেট ফিল আপ করার জন্য মানুষ বাজারে এসেছে, কিন্তু সেখানে দেখছে যে সবজির দাম বেড়েছে, অন্যান্য পণ্যের দাম বেড়েছে, আবার সেগুলো কিনতে গিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তিটাও তাদের হচ্ছে, পানিতে তারা ভিজে যাচ্ছে। এছাড়াও যে রিক্সা সহ যে যানবাহনগুলো তারা ব্যবহার করছে এই পানির মধ্যে, সেই যানবাহনগুলোর ভাড়াও কিন্তু অনেকখানি বেড়েছে। এছাড়াও কারওয়ান বাজারে যে কুলিরা রয়েছেন, যে মানুষ কেনাকাটা করার পর যারা সহযোগিতা করে থাকে, সেই কুলিদের যে ফি, সেই ফিটাও বেড়েছে। সেটা নিয়েও আমরা দেখেছি কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডার মতো ঘটনাও আমরা দেখেছি, যে কারণে যে পুরো যে পানির যে জলাবদ্ধতা যে রয়েছে, সেই জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশন এবং সরকারের সুনজরের কথা বলছেন ক্রেতারা, এবং বিক্রেতারা অভিযোগ করছেন যে
সারা বছরই এখানে যে জলাবদ্ধতা বা হচ্ছে যে নোংরা পানির যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা রয়েছে, যে কারণে তারা ভোগান্তির মধ্যেই থাকেন। আসলে সেটি আসলে নতুন সরকার এসেছে, সেই নতুন সরকারের কারণে নতুন সরকার যাতে সুদৃষ্টি দিয়ে এই বিষয়গুলো সমাধান করে সেই দাবিটি জানাচ্ছেন সাধারণ মানুষ। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বৃষ্টি থামার পর হাওরের ধান কেটে ঘরে তোলার ব্যস্ততা কৃষকের। শ্রমিক সংকটে বেড়েছে দুশ্চিন্তা। এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা সুনামগঞ্জের দেখার হাওর। এই দেখার হাওরেই এখন এই অবস্থা, অর্থাৎ হাওরে এখন নবান্নের উৎসব চলার কথা ছিল, কৃষকের ঘরে ঘরে পিঠাপুলির আনন্দর কথা ছিল, এবং হাওরের যে নবান্নের উৎসব এবং নবান্নের যে নতুন ধানের যে উৎসব, সেই উৎসবটি নেই। আসলে হাওরে এখন সোনালি ধান পানিতে তলিয়ে যাওয়ার কারণে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে আসলে সুনামগঞ্জের কোথাও নবান্নর উৎসব নেই, রয়েছে নবান্নের হাহাকার। যদি আপনাদের এই চিত্রটা দেখা, এখানে এক তিল তিল করে জমিগুলি ডুবে যাচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 জন কৃষক তাদের ধান কাটার জন্য নৌকা নিয়ে এসেছেন। তারা অনেকটা ডুবে ধান কাটছেন। তারা জানিয়েছেন যে এরকম বৈশাখ, অর্থাৎ এরকম দুর্যোগের বৈশাখ আর কখনো আসেনি। এটি আসলে তাদের কাছে দুর্যোগ এবং দুর্ভোগের বৈশাখ হিসেবে পরিচিত হয়েছে। কারণ আমরা এখানকার কৃষকরা রোদের অভাবে ধান শুকাতে পারছেন না, অন্যদিকে জলাবদ্ধতায় তাদের জমি তলিয়ে যাচ্ছে। অন্যদিকে জলাবদ্ধতার কারণে আগের যে ধানগুলি কেটে রাখা হয়েছিল রোদ দিয়ে শুকাতে না পারার কারণে সেই ধানগুলিতে শিকড় বাকড় গজিয়েছে এবং মানুষের যে দুর্ভোগ, আসলে সেই দুর্ভোগটা এখনও কাটেনি। বিগত 15 দিন যাবৎ এই হাওরের ধান নিয়ে কৃষকরা দুর্ভোগে পড়েছেন এবং এই দুর্ভোগ কখন যে শেষ হবে তা কেউ বলতে পারে না। আকাশের কালো মেঘ যখন ঘুরে বেড়ায় তখন কৃষকের মনে অনেকটা শঙ্কা দেখা দেয় এবং সেই আকাশের কালো মেঘের সাথে মানুষের কৃষকদের যে আনন্দের হাসি সেটাও হারিয়ে যায়। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত 13,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। Thai Aluminium. The better is now the best. মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্টলাইনে দুদক। 100 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদের খোঁজে জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে বর্তমান সরকার নতুন করে মালয়েশিয়ার শ্রম বাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা শঙ্কিত আবারও সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। তাসনিম তৌহিদের প্রতিবেদন। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। দুদক বলছে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। তাদের ব্যক্তি স্বার্থের জন্য, তাদের গোষ্ঠী স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেট করতে চায়।
আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরার সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শেষ টি-20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক দর্শকদের সিরিজ জয় উপহার দেওয়ার আশা মিরপুরে অনুশীলনে টাইগাররা। এবার বাণিজ্যের খবর। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হওয়া বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এর সুফল পাবে বাংলাদেশও। ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। তবে এজন্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 10 কোটি 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার প্রায় 35 লাখ ব্যারেল বা 4% যোগান দেয় আরব আমিরাত। তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রক দেশগুলোর জোট ওপেকের সদস্যপদ থেকে 6 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হচ্ছে মের শুরু থেকেই। তথ্য বলছে বছরে প্রায় 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, যার সিংহভাগই আসে ওপেকের সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেল এক বছরে সৌদি থেকে 7,20,000 আর আমিরাত থেকে এসেছে 6,20,000 মেট্রিক টন জ্বালানি তেল। শিল্প উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার অস্থির। জোটের কোটার বাইরে এসে আরব আমিরাত উৎপাদন বাড়ালে তা দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। যখন তারা ওপেক্স প্লাস থেকে বের হয়ে যায়, তাদের উৎপাদনটা বাড়বে, এর জন্য কিছুটা সময় দরকার। যখন সাপ্লাইটা বেড়ে যাবে, হয়তো বা তেলের দাম আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বাট এইগুলো সবগুলোই কিন্তু বাট কিন্তু উপর ডিপেন্ড করতেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ রুট স্বাভাবিক হলে জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ইতিবাচক পরিবর্তন হবে। যেটা এখন $110-115 চলছে, সেটা এই ওপেক থেকে এমিরেটস বের হয়ে যাওয়ার ফলে 60-ও নেমে যেতে পারে। এই যুদ্ধ যতদিন চলবে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে এটার বড় ধরনের কোনো একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। তবে সৌদি আরব আরব আমিরাত দ্বন্দ্বে ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লে সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়ে বিকল্প জ্বালানি কূটনীতি জোরদারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নারী, শিশু, পুরুষ, কিশোর সহ ভক্ত অনুসারী এতে অংশ নেন। এর আগে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হবে। দেশ ও বিশ্বের শান্তি কামনায় হবে বিশেষ প্রার্থনা। দেখছেন সময় সংবাদ। অস্ত্র আর ভালোবাসার যুক্তরাষ্ট্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পায় জামিলের জানাজায় উপস্থিত ছিলেন কয়েকশো বাংলাদেশি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। জামিলের মরদেহ 4 মে সোমবার দেশে পৌঁছাবে। এদিকে উদ্ধার হওয়া একটি মরদেহের পোশাকের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। তদন্ত সংস্থা জানিয়েছে, নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা চলছে। দেখছেন সময় সংবাদ। ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিত করতে শুক্রবার সকাল থেকে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। সিরিজ জিততে এই ম্যাচ জয় ভিন্ন উপায় নেই স্বাগতিকদের। মেঘাচ্ছন্ন থাকলেও নির্ধারিত সময় সকাল 10টায় হোম অফ ক্রিকেটে নেমে পড়ে বাংলাদেশ টি-20 দল। একাডেমি মাঠে চলে ব্যাটিং বোলিংয়ের আলাদা আলাদা সেশন। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সাইফ হাসানের ওপর, ছন্দে নেই ওপেনার। তবে শেষ ম্যাচে আসতে পারে টাইগারদের একাদশে পরিবর্তন। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটতে পারে। মিরপুরের পিচে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে নাসুম আহমেদ। এই ম্যাচ জিততে টি-20তে সফলতম অধিনায়কের মাইল ফলক নিজের করে নেবেন লিটন দাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আমরা চাই যে ভালোভাবে কাজকাম চলুক, আমরা কাজকাম করে খায় বেড়ে বাইসে থাকি। এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের পাওনা বুঝে পায়নি। ও পর্যাপ্ত মজুরির ফাঁদে আটকে শ্রমিকের জীবন। গৃহস্থালী থেকে কৃষি শিল্প সব খাতেই বঞ্চনা। মহান মে দিবসে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি, বৈষম্য দূর করার দাবি।
চলতি বছরে খুলছে বন্ধ থাকা 6টি পাটকল, বললেন রাষ্ট্রপতি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির। নয়াপল্টনে সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এবং ভোরের এক পলসা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক চলাচলে নগরবাসীর দুর্ভোগ। হাওরে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার ব্যস্ততা, মিলছে না শ্রমিক। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তাজমিলা খান, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।